তিন দেশে জড়ো হয়েছে ৪৮টি দল। মধ্যমণি ফুটবল এই পৃথিবী নামের গোলকের সকল মানুষকে মাতিয়েছে একই ছন্দে। গোলকের ফুটবলের সেরা আসর নিয়ে এখন মাঠের বিশেষ আয়োজন। সঙ্গে আছি আমি শরীফ রওশন। স্বাগত। এখন মাঠে শুনছিলেন এতক্ষণ শিরোনামগুলো, এবার বিস্তারিত আমরা আলোচনা করতে চাই। বিশ্বকাপ একেবারে দেখতে দেখতে শেষ মুহূর্তে পৌঁছে গেছে। ৪৮টি দল নিয়ে যে বিশ্বকাপ ১১ জুন শুরু হয়েছিল, সেটা এক মাস পরে একেবারে অন্তিম মুহূর্তে চলে এসেছে। আজ রাতে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ হবে, আবার আগামীকাল ফাইনালে যে জমজমাট লড়াইটা আর্জেন্টিনা ভার্সেস স্পেনের যে মুখোমুখি লড়াই, এবং এই ম্যাচের জন্য একেবারে শুরু থেকে দর্শকরা অপেক্ষা করেছিল। আরও যদি আগে থেকে বলতে যাই, প্রায় ৪ বছর ধরে এই মানুষের অপেক্ষাটা থাকে। এই ম্যাচের পরিসংখ্যান সহ আজ রাতে যেহেতু তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ রয়েছে, সাথে গোল্ডেন বুটের একটা লড়াইও কিন্তু এই ম্যাচের মাধ্যমে অনেকটা নিশ্চিত হয়ে যেতে পারে। তবে সেটা আসলে হতে পারে কিনা, সেই পরিসংখ্যানটা সহ আজকে কি কি হতে পারে, এইবারে বিশ্বকাপটা কেমন হয়েছে, সবকিছু মিলে আমরা আলোচনা করতে চাই। আজকে আমাদের অতিথি হিসেবে স্টুডিওতে আছেন বাংলাদেশ ফুটবল দলের পারফরমেন্স অ্যানালিস্ট আব্দুল্লাহ নাসিফ ইসলাম। আপনাকে স্বাগত। আমরা একটা শিরোনাম পড়ছিলাম যে আর্জেন্টিনার ফুটবলারদের পাশাপাশি যারা সমর্থকরা রয়েছেন, বিশেষ করে আর্জেন্টাইন সমর্থকরা, তাদের হৃদরোগের যে পেশেন্ট সেটা বেড়ে গেছে। রয়টার্সের একটা প্রতিবেদন দেখছিলাম আমি সকালবেলা, যে বিশেষ করে মিশর ম্যাচের আগে যে হাই ভোল্টেজ ম্যাচটা হয়েছিল, হাই প্রেস করে ম্যাচটা হয়েছিল, তখন মানুষ তাদের আসলে সবসময় খুব 2 জন বা 3 জন করে হৃদরোগে আসে, সেটাও মাসের অন্তর অন্তর। তবে এইবার দেখা গেছে যে এক মাসেই মানে সাধারণ সময় থেকে তাদের এইবার হৃদরোগের সংখ্যাটা মানে বেশি। এই যে মানে স্বাভাবিকভাবে তো মাঠে যারা খেলেন বা ডাগআউটে যারা থাকেন, আপনাদের মতো যারা অ্যানালিস্ট আছেন, পারফরমেন্স অ্যানালিস্ট বা আরও রয়েছেন যারা কাজ করেন, তাদের বাইরেও আর্জেন্টাইন সমর্থকদের এই প্রেশারটা নিতে হয়। এটা আসলে কেমন, মানে বাংলাদেশের চিত্রটাই তো আমরা দেখতে পারি। প্রেশারের কথা যদি বলেন, আসলে দল যখন খেলছে তখন সব দলের জন্যই প্রেশার থাকে। সেটা দলের খেলার হতে পারে, স্টাফ হতে পারে, দর্শকদের জন্য হতে পারে। তা আর্জেন্টিনার ক্ষেত্রে আমার মনে হয় যে আর্জেন্টিনার সমর্থক যারা, তারা ওয়ার্ল্ডের যত ফ্যান গ্রুপ আছে বা ফ্যান গোষ্ঠী, সমর্থক গোষ্ঠী যদি বলি, তাদের মধ্যে তাদের স্টাইলটা একটু ডিফারেন্ট। তারা অনেক বেশি খেলার সাথে কানেক্টেড, বা কানেক্টেড মিনস হলো এই সেন্সে যে তারা খেলাটাকে নিয়ে যে পরিমাণ আয়োজন করে বা যেভাবে উপভোগ করার চেষ্টা করে, আমার মনে হয় যে তারা ওয়ান অফ দ্য বেস্ট গ্রুপস, মানে ফ্যান গ্রুপস। তো সেক্ষেত্রে তাদের নিজেদের ক্ষেত্রেও তাদের মানে আবেগটা একটু বেশি। আবার একই সাথে তাদের যারা শুধু আর্জেন্টাইন না, বাংলাদেশে যারা আর্জেন্টিনার সমর্থক গোষ্ঠী আছেন বা যারা আছেন, তাদের ক্ষেত্রে এবং তারা যেভাবে খেলছে, তাদের কাছ থেকে এক্সপেকটেশন অনেক বেশি। স্বাভাবিকভাবে এটা মেসির লাস্ট ওয়ার্ল্ড কাপ হতে যাচ্ছে সম্ভবত, আবারও সম্ভবত বলতে হচ্ছে, কারণ হু নোজ 4 বছর পর তারা বছর বয়সে যদি রোনালদো খেলতে পারে, চলে আসতে পারে, বলা যায় না। তো এই ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে যেইভাবে আর্জেন্টিনাকে এইবারে ওয়ার্ল্ড কাপের প্রতিটা ম্যাচ এগোতে হয়েছে, গ্রুপ পর্বের ম্যাচগুলো ছাড়া, তাতে আর্জেন্টিনার সমর্থক যারা রয়েছে, ইভেন আপনি যদি চিন্তা করেন ইজিপ্টের সাথে ম্যাচ শেষে বা ম্যাচ চলাকালীন সময়ে আর্জেন্টিনা যখন 2-2 গোলের সমতায় আনলো, ওই সময়ে আর্জেন্টিনার প্লেয়াররাই, কোচিং স্টাফরা, তারাই অলমোস্ট মানে কেঁদে দেওয়ার মতো আবেগটাকে শো করে ফেলেছে। সো তারা কী পরিমাণ প্রেশারে ছিল ওই ম্যাচে 2-0 গোলে পিছিয়ে পড়ার পরে, এবং ম্যাচ শেষে তারা সেটাকে উদযাপন করেছে। পরের ম্যাচেও সুইজারল্যান্ডের সাথে তাদেরকে একই রকম একটা চ্যালেঞ্জ ফেস করতে হয়েছে, এবং লাস্ট ম্যাচে ইংল্যান্ডের সাথেও সেম চ্যালেঞ্জ ফেস করতে হয়েছে। তো স্বাভাবিকভাবেই প্লেয়ারদের জন্য এটা একটা বড় চ্যালেঞ্জ, স্টাফদের জন্য বড় চ্যালেঞ্জ, বাট দর্শক যাদের খেলার মাঠে লজিকের চাইতে আবেগটা বেশি কাজ করার কথা অ্যাজ এ ফ্যান, তাদের জন্য এটা ডেফিনেটলি মোর চ্যালেঞ্জিং। সব দর্শকের জন্য, সব দলের জন্যই। যারা, আমার কাছে এরকমও মনে হচ্ছে, যারা যেসব দল বাদ পড়ে গিয়েছে তাদের দর্শকরা হয়তো মন খারাপ করছে বা কষ্ট পাচ্ছে, বাট তাদের মনে হয় এরকম মানে হার্টের উপর কোনো প্রেশার নাই। যারা এখনও টিকে আছে তাদের জন্যই বরং বেশি প্রেশার। সো সেই হিসেবে আমার মনে হচ্ছে যে আর্জেন্টিনা আজকের ম্যাচেও হয়তো দেখা যাবে, আজকে তো না, কালকের ম্যাচ, ফাইনাল ম্যাচ, কালকের ম্যাচের জন্য তাদেরকে হয়তো এরকম কিছু প্রেশার সিচুয়েশন ফেস করতে হবে। নাসিফ ভাই, এই হিস্ট্রিতে কিন্তু এটাই প্রথম যে বিশ্বকাপে কোনো দল ফাইনালিস্ট, যারা কোপা আমেরিকা ফাইনালিস্ট হয়েছেন, শিরোপা জিতেছেন, এবং একই সাথে ইউরো চ্যাম্পিয়ন যারা হয়েছেন, মানে এইটাই আর কি খুব বেশি লড়াইয়ের মাত্রাটা মানে বাড়িয়ে তুলছে কিনা। আবার স্প্যানিশ ভাষায় 1930 সালের পরে এই প্রথম মনে হয় স্প্যানিশ ভাষাভাষী 2 দল আসলে লড়াই করবে। সেই জায়গাটা আসলে কৌশলগত যে লড়াইয়ের ক্ষেত্রটা, কারণ নিজ ভাষাই তো আসলে একজন আরেকজনকে আসলে ডেলিভারিটা দিয়ে থাকে, এইটাও জায়গাটাতে একটু মানে দুর্বলতা হবে কিনা। এভাবে যদি চিন্তা করি, কোপা আমেরিকা চ্যাম্পিয়ন, ওদিকে ইউরো চ্যাম্পিয়ন, টু বি অনেস্ট আর্জেন্টিনা লাস্ট 2019 সালের পর থেকে যদি চিন্তা করি, লাস্ট 7 বছর বা 6 বছর এভাবে যদি চিন্তা করি, তারা
মানে নিজেদেরকে যেভাবে একটা সময় এরকম ছিল যখন তারা জিততে পারছিল না, হয়তো তারা কোয়ার্টার ফাইনালে যাচ্ছে, সেমিফাইনালে যাচ্ছে, ফাইনালে যাচ্ছে, বাট জিততে পারছিল না। সো তাদের কনফিডেন্সটা তখন আসলে ব্রেক হয়ে যাচ্ছিল, যেটা ইংল্যান্ডের এখন আমরা দেখছি যে তারা লাস্ট 4 বছর বা 5 বছর ধরে ইউরো ফাইনাল খেললো 2বার, বিশ্বকাপের সেমিফাইনাল খেললো 2বার পরপর, কিন্তু তারা এটা কিন্তু পার করতে পারছে না, চ্যাম্পিয়ন হতে পারছে না। সো এই জিনিসটা আমার কাছে মনে হয় যে অনেক সময় আপনি যখন এই জিনিসটা, এই বাধাটা উতরে যেতে না পারবেন, তখন পর্যন্ত আপনার কিন্তু এই কনফিডেন্সটা গ্রো করবে না। যেটা আর্জেন্টিনা যতই পিছিয়ে পড়ুক, তাদের এই কনফিডেন্সটা রয়েছে যে আমরা চ্যাম্পিয়ন, সো আমাদেরকে সেই চ্যাম্পিয়ন মাইন্ডসেটটা ধরে রাখতে হবে বা সেটাতে ফিরে আসতে হবে, ম্যাচে ব্যাক করতে হবে। সো এই জায়গাটা আমার কাছে মনে হচ্ছে যে ইউরো চ্যাম্পিয়ন হওয়ার পরে স্পেনেরও এই কনফিডেন্সটা এখন আছে, এবং তারা শুধু ইউরো চ্যাম্পিয়ন না, তারা নেশনস লিগেও ভালো করছে, চ্যাম্পিয়ন হয়েছে মাঝখানে। সো আমার মনে হয় যে দুই দলেরই এই চ্যাম্পিয়ন মাইন্ডসেটটা রয়েছে। দ্যাট ইজ ওয়াই এই ম্যাচটা হতে যাচ্ছে এরকম। দেখেন ফ্রান্সের সাথে স্পেন যে ম্যাচটা খেললো, তাদেরকে দেখে মনে হলো না যে তারা কোনো আন্ডার প্রেশারে, হ্যাঁ প্রেশারটা খেলার মধ্যে ছিলই, দুই দলের সুযোগ ছিল, বাট খেলার মধ্যে স্পেনকে কখনো মনে হয়নি যে তারা আন্ডার প্রেশারে শো করছে। একইভাবে ইংল্যান্ডের সাথে আর্জেন্টিনা ম্যাচ, আর্জেন্টিনা পিছিয়ে পড়লো, বাট মনে হলো না যে তারা আন্ডার প্রেশারে পড়ে গেল। সো এই জায়গাটা আমার মনে হয়েছে যে দুই দলই কিন্তু চ্যাম্পিয়ন হয়ে এসেছে বা চ্যাম্পিয়ন হয়ে আসছে। এই জিনিসটা তাদেরকে এই টুর্নামেন্টে এই ফাইনাল পর্যন্ত আসার ক্ষেত্রে বা ফাইনাল ম্যাচেও তাদের সেই নার্ভটা ধরে রাখার ক্ষেত্রে সাইকোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে অনেক হেল্প করবে। আর ভাষার ক্ষেত্রে যদি বলি, তাহলে আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। কমিউনিকেশনের ক্ষেত্রে যেটা হয়, মানে আমরা লেটসে আমরা বাংলাদেশে দুইটা দলের মধ্যে খেলা হচ্ছে, সবাই তো একই ভাষায় কথা বলছে। সো ফোকাসটা আসলে নিজেদের দলের প্রতি থাকে বেশি, বা নিজেরা কী কথা বলছে সেটা থাকে। অন্যরা আসলে কী বলছে সেটা থেকে খুব বেশি ফোকাস যায় না বা শোনাও যায় না খেলা মাঠে। তো সেটা আমার মনে হয় ভাষার ক্ষেত্রে তেমন কোনো বড় সমস্যা হবে না। যেমন আমরা ক্রিকেটে দেখি যে চেজিং করছে, পোক করছে, হ্যাঁ, ইংলিশে তো বলছে, এই জায়গাটাতে আসলে ওই মানে ইয়াটা হবে হ্যাঁ, কিনা, এই ক্ষেত্রে ওরা সাপোর্টটা? দেখা যায় মাঠে দেখা যাবে দুই দলের মধ্যে কমিউনিকেশনটা একটু বেশি হবে, এবং দুই দলের প্লেয়াররা একে অপরকে চেনে, একসাথে খেলেও অনেকে। তো সেই জায়গায় কমিউনিকেশনটা নিজেদের মধ্যে হয়, কিন্তু সেক্ষেত্রে আমার মনে হয় যে তেমন কোনো সমস্যা ফেস করার কিছু নাই বা কোনো অ্যাডভান্টেজ পাওয়ার সুযোগ থাকে না। আচ্ছা, মানে সুবিধা অসুবিধা আসলে অসুবিধা আসলে এই ক্ষেত্রে তেমন কিছু আমি দেখি না। হ্যাঁ, কেউ যদি অপোনেন্ট টিমকে একটু যেটা ক্রিকেটের ভাষা আমরা বলি যে স্লেজিং করা, কেউ যদি অপোনেন্টকে একটু স্লেজিং করতে চায়, সেক্ষেত্রে হয়তো অ্যাডভান্টেজ পেতে পারে। অন্য সময় লেটসে ইংল্যান্ড যদি ইংরেজি ভাষায় যদি আর্জেন্টিনা মেসিকে যদি স্লেজিং করতে চায়, তো ও হয়তো ইংরেজি বোঝে, হয়তো বলে না খুব একটা। যেমন বেলিংহাম এবং মেসির মধ্যে আমরা একটা কমিউনিকেশন দেখছিলাম ম্যাচের মাঝখানে। সো মেসি ইংরেজি বোঝে, বাট ইংরেজি খুব একটা বলে না সে। সো তাদের মধ্যে কিন্তু কমিউনিকেশন হচ্ছিল, এবং বেলিংহামও সম্ভবত এখন কিছুটা স্প্যানিশ পারে, যেহেতু সে রিয়াল মাদ্রিদে খেলে। সো জানি না তারা কোন ভাষায় কমিউনিকেশন করছিল, বাট তাদের মধ্যে কমিউনিকেশন হচ্ছিল। সো কেউ যদি অপোনেন্ট টিমকে একটু স্লেজ করতে চায় বা একটু খেপিয়ে দিতে চায়, সেটা হয়তো তাদের মধ্যে হবে। কিন্তু আমার মনে হয় দুই দলই এমন চ্যাম্পিয়নশিপ জায়গা থেকে তারা আসছে, চ্যাম্পিয়নশিপ মেন্টালিটি থেকে আসছে, তারা এটাতে বোধার করবে না। আচ্ছা, আমরা মানে এই ফাইনালের আগে আসলে লামিন ইয়ামাল ভার্সেস লিওনেল মেসি একটা কথা বলা হচ্ছে, কোথায় 19 বছর বয়সী একটা ছোট্ট ছেলে, তরুণ ছেলে, আর কোথায় 39 বছর বয়সী লিওনেল মেসি তো একদম মানে যোজন। এই ছবিটা দেখে আমার একটা কথা মনে পড়েছে যে মানে তোমাকে বধিবে যে বকুলে বাড়িছে সে, এইটা সেই 2007 সালে সম্ভবত একটা ফটো সেশনের চিত্র। আসলে মানে কখনো কি লিওনেল মেসির কল্পনা করতে পেরেছিল কিনা আমি যাকে ফটোশুট করছি এরকম একটা বাচ্চা শিশু ছেলে, তার সাথে আসলে মাঠের লড়াইটা করতে না, হবে? কল্পনা করার তো কোনো সুযোগই নাই, মানে কারো পক্ষে এটা কল্পনা করার সুযোগ নাই। এরকম যদি হয়তো যে লেটসে সে তার বছর বা বয়স হলো 7 বছর 8 বছর, তখন হয়তো খেলা শুরু করছে, তখন হয়তো একটা অনেক সময় আন্দাজ করা যেতে পারে পটেনশিয়াল দেখে। কিন্তু এই বয়সে তো আসলে আন্দাজ করার কোনো সুযোগ কারোরই নাই। তবে জিনিসটা খুব ইন্টারেস্টিং যে লিওনেল মেসি এই 39 বছর বয়সে এসেও যেভাবে ওয়ার্ল্ড কাপটা খেললেন, টু বি অনেস্ট এত বড় এক্সপেকটেশন আমার মনে হয় কেউই করে না তার কাছ থেকে। বাট তিনি নিজে হয়তো নিজের কাছ থেকে নিজেকে তৈরি করার চেষ্টা করেছেন। এক্সপেক্টেড তিনি করেছিলেন কিনা সেটাও আমি জানি না, এটাও বলা নিশ্চয়ই করেছিলেন, কারণ ইন্টার মায়ামিতে তিনি যখন গিয়েছেন, হ্যাঁ, তার মানে আগে থেকে প্রিপ্ল্যানটা তার ছিল। একটা যদি, হ্যাঁ ডেফিনেটলি তার পরিকল্পনা ছিল, তার ইচ্ছা ছিল, এবং সেই ইচ্ছার একটা জিনিস এখানে মনে হয় কম্পারিজন করা যায়, মেসির যেই পরিমাণ এফোর্ট এই ওয়ার্ল্ড কাপ খেলার জন্য, আর আমরা যদি নেইমারের কথা চিন্তা করি, নেইমারের অনেক ইনজুরি সমস্যা ছিল, ক্লাব থেকেও সরে গিয়ে সান্তোসে ব্যাক করলো। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে নেইমার 4 বছর ধরে যদি মেসির মতো করে চেষ্টা করতো বা চিন্তা করতো, পরিকল্পনা করতো, তাহলে হয়তো নেইমার ওয়ার্ল্ড কাপের শুরু থেকে খেলতে পারতো, হয়তো হুনোজ, আমরা জানি না, ইনজুরি তো বলে কই আসে না। বাট স্টিল আমার কাছে মনে হচ্ছে নেইমারের যে পরিমাণ এফোর্ট দেওয়ার সুযোগ ছিল বা দিতে পারতো, আমার কাছে মনে হচ্ছে যে সে হয়তো সেই পরিমাণে হয়তো পরিকল্পনা বা চেষ্টা হয়তো করতে পারে নাই। বাট মেসি 35 বছর বয়সে যখন ওয়ার্ল্ড কাপ জিতলো, এরপরে কোপা আমেরিকা যেটা খেললো এবং সেটা চ্যাম্পিয়ন হলো তারা 24 সালে, ওই সময় কিন্তু সে লাস্ট ম্যাচে ইনজুর্ড হয়েছিল, এবং সে লাস্ট ম্যাচ কিন্তু ফাইনাল ম্যাচ কিন্তু পুরোটা খেলতে পারে নাই।
অনেক আমার কাছেও মনে হয়েছিল অনেকের মতো যে এরপর হয়তো বা সে ওয়ার্ল্ড কাপ খেলবে কিনা একটু চিন্তা করবে, কারণ এখন যদি সে কোনোভাবে ইনজুর্ড হয় তার এই বয়সে ইনজুরি থেকে রিকভারি করার চান্স কিন্তু খুবই কম বা অনেক লম্বা সময় লাগার কথা। তো আমার কাছে মনে হচ্ছে এরপর থেকে সে নিজেকে যেভাবে তৈরি করেছে ডেফিনেটলি সে ওয়ার্ল্ড কাপ খেলার জন্য, ওয়ার্ল্ড কাপ জেতার জন্য চেষ্টা করেছে এবং সেই আগ্রহ তার মধ্যে আছে, দেখাই যাচ্ছে। বাট তার নিজের কাছ থেকে কতখানি এক্সপেকটেশন ছিল যে সে সিঙ্গেল হ্যান্ডেডলি যেভাবে, যেমন একটা স্ট্যাটস হলো এরকম যে এইবারে ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনা যতগুলো চান্স ক্রিয়েট করেছে তার 88% চান্স ক্রিয়েশনে তার ইনভলভমেন্ট রয়েছে, হয় গোল করা, হয় অ্যাসিস্ট করা, অথবা অ্যাসিস্ট করা মানে ফাইনাল পাসের আগের পাসটা তার কাছ থেকে এসেছে, অথবা ইনভলভমেন্ট যেটা আমরা বলি চান্স ক্রিয়েশনে ইনভলভমেন্ট 88% একটা প্লেয়ারের কাছ থেকে। ইম্পসিবল, এটা হয়তো হওয়ার কথাই না। অনেকে বলতে পারে তাহলে মেসিকে আটকাই দিলেই তো মনে হয় আর্জেন্টিনা, বাট সেটাও করা যাচ্ছে না। আগের ম্যাচে আমরা দেখলাম ইংল্যান্ডের সাথে ম্যাচে 3-4জন কেইন, বেলিংহাম, স্পেইন্স 3-4জন মিলে মেসির কাছ থেকে বল উইন করার চেষ্টা করলো একটা কাউন্টার অ্যাটাক থামানোর সময়। তারপরে তার কাছ থেকে বল, আমরা যদি সেই গোলগুলো বা সেই মুহূর্তগুলো যদি একটু দেখতে চাই তাহলে আপনার অ্যানালাইসিস করাটাও আসলে খুব সহজ হবে। শুরুতে আসলে আমরা দেখছি যে শুরু থেকে একদম রাউন্ড অফ 32 থেকে যদি লড়াইটা মানে মেসির জন্য বা আর্জেন্টিনার জন্য জমজমাট হয়েছে, ইভেন আপনি যদি চিন্তা করেন যে গ্রুপ পর্বের ম্যাচগুলোতে মেসি গোল করছিল, লাস্ট 2-3টা ম্যাচে কিন্তু মেসি খুব একটা গোল করছে না, কিন্তু অ্যাসিস্ট করছে। বা যে কর্নার থেকে সেট পিস ডেলিভারি, যেই জায়গায় তাদের ডেলিভার করার কথা, লেটস সে ম্যাকালিস্টার নিয়ার পোস্টে থাকবে 6 ইয়ার্সের লাইনে, একদম 6 ইয়ার্সের লাইনেই বলটা পড়লো, ম্যাকালিস্টার হেড করলো না, একদম 10 মিনিটের মধ্যে একেবারে শুরুর দিকে 6 ইয়ার্সের লাইনে নিয়ার পোস্টে সে ম্যাকালিস্টার ওখানে দাঁড়ায় আছে, বা সে ওই জায়গায় গিয়ে টার্গেট করবে, মানে ঘুরে এসে ওই জায়গায় টার্গেট করবে, বলটা দেখেন একদম 6 ইয়ার্সের মাথায়, মানে ম্যাকালিস্টার 6 ইয়ার্সের ঠিক মাথায়, এর বাইরেও না ভিতরেও না। সো দেখা যাচ্ছে সে হয়তো অনেক ক্ষেত্রে আমরা দেখছি মেসির পাসিং অ্যাকুরেসি একটু কমে যাচ্ছে, কিন্তু কিছু কিছু ম্যাচে ক্রস করছে, যেহেতু ক্রস করলে অনেক সময় অ্যাকুরেসিটা কমে যায়, বাট স্টিল 10টা ক্রস করলে বা 6টা ক্রস করলে 4টা ক্রস অ্যাকুরেট, এবং সেখান থেকে হয়তো দেখা যাচ্ছে হয় গোল হচ্ছে অথবা গোল স্কোরিং চান্স হচ্ছে। সো এই জায়গায় এখনও মানে তার উপর ডিপেন্ডেন্ট, এবং সেট পিসে তো তাকে থামানোর সুযোগ নেই। এবং ভাইয়া যেটা বলছিলাম যে কেপ ভার্দের বিপক্ষে প্রথম যে ম্যাচটা আসলে অতিরিক্ত সময়ে তাদেরকে যেতে হয়েছে এবং একের পর এক তারা যেভাবে গোল করছে তারাও আবার কাউন্টার অ্যাটাকে গোল করে ফেলছে, এই চাপটা সামলেও তো আসলে সামনে এগিয়ে যাওয়া এবং কেপ ভার্দের বিপক্ষে আত্মঘাতী গোলে কিন্তু আসলে জয়টা নিশ্চিত করতে পেরেছিল আর্জেন্টিনা। আমরা যদি দ্বিতীয় গোলটা দেখতে চাই সুইজারল্যান্ডের, একেবারে অতিরিক্ত দুঃখিত আর্জেন্টিনার একেবারে অতিরিক্ত সময় গিয়ে কিন্তু গোলটা করেছিল। সো যখন যেটা আমরা বলছিলাম যে গ্রুপ পর্বের সবগুলো ম্যাচে গোল হলো মেসি ছিল, এখন গোল মেসি হয়তো করতে পারছে না, তাকে এবং একটু শুরু নিচে থেকে নেমে, বলা হচ্ছিল যে মেসিময় কে গোল করতে পারে, মেসিময় মেসি আর্জেন্টিনা ছাড়া আর কেউ গোল করতে পারছে না, এটা একটা চ্যালেঞ্জ ছিল। সো ইম্পর্টেন্ট ছিল যে মেসিকে এখন একটু নিচে নেমে খেলতে হচ্ছে, অপোনেন্ট টিমগুলো এত বেশি লো ব্লক বা ডিপ ডিফেন্ডিংয়ে চলে যাচ্ছে, মেসি হয়তো ওখান থেকে চিন্তা করছে আমি যদি একটু নিচে নেমে বলটা নিয়ে খেলতে পারি বা খেলাতে পারি সেটা হয়তো বেশি মোর ইফেক্টিভ হবে, কিন্তু সেক্ষেত্রে ইম্পর্টেন্ট গোল তারা করবে কে। তো প্রথম ম্যাচগুলোতে কিন্তু অন্য কেউ গোল করতে পারছিল না, লাউতারো মার্টিনেজ, আলভারেজ। সো ইম্পর্টেন্ট ছিল আলভারেজ, ম্যাকালিস্টার, এনজো ফার্নান্দেজ, এই প্লেয়ারগুলো গোল করে, ইভেন লাউতারো মার্টিনেজ, যেটা লাউতারো মার্টিনেজ লাস্ট ম্যাচে গোল করলো, ম্যাচ উইনিং গোলটা করলো। সো যখন মেসিকে নিচে নেমে খেলতে হচ্ছে বা খেলতে হবে, ইন দ্যাট কেস বাকি যারা আছে মিডফিল্ডে, যেটা বললাম এনজো ফার্নান্দেজ, ম্যাকালিস্টার বা রোমেরো তো আসলে তার উপরে এসে গোলটা রোমেরো থেকে আসতে হচ্ছে, সেন্টার ব্যাক থেকে আসতে হচ্ছে মূলত সেট পিসের সময় বা সেট পিসের ঠিক পরবর্তী সময়, অথবা একেবারে খেলার ডাইনিং মোমেন্টে যখন দেখা যাচ্ছে যে সেন্টার ব্যাকদের পিছনে আর থাকার দরকার হচ্ছে না, ওই সময় হয়তো সেন্টার ব্যাক থেকে উঠে আসতে হচ্ছে, রোমেরো হতে পারে, ওটামেন্ডি হতে পারে, যারা এরিয়াল ডুয়েলে ভালো। সো এই জায়গাটা আমার কাছে মনে হয়েছে যে এই যে আলভারেজ, লাউতারো মার্টিনেজ, এনজো ফার্নান্দেজ, ম্যাকিস, আমি মূলত এই চারজনের কথাই বলি, কারণ এই তিনজন প্লেয়ার, লাউতারো মার্টিনেজ বাদে তিনজন প্লেয়ার কিন্তু 2022 সালে ওয়ার্ল্ড কাপে তাদের খেলাটার উত্থান বলা যেতে পারে। তার আগ পর্যন্ত তাদেরকে ওভাবে কেউ বড় প্লেয়ার হিসেবে চিনত না, এবং টু বি অনেস্ট 2022 সালের ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনা যে চ্যাম্পিয়ন হয়েছিল, আমার কাছে মনে হচ্ছিল মেক্সিকো ম্যাচ পর্যন্ত মেসি একাই টানতে হয়েছিল। এরপরে এই যে আলভারেজ গোল করলো মেক্সিকো ম্যাচেই, এনজো ফার্নান্দেজ গোল করলো, এইবার ওয়ার্ল্ড কাপে কিন্তু দেখেন। এবং নাসিম ভাই বিশেষ করে 2022 বিশ্বকাপে মেসি যেভাবে আসলে পারফরম্যান্স করেছে আমরা দেখেছি যে 7টা ম্যাচে যে তিনি চান্স ক্রিয়েটেড বা গোলের সংখ্যা তার থেকে কিন্তু 2026 এই বিশ্বকাপটা বেটার, আরো বেশি। তো চান্স ক্রিয়েশন যখন সে করতেছে তখন এগুলোকে কাউকে না কাউকে হয়তো ফিনিশ করতে হবে। সো এই ক্ষেত্রে এই প্লেয়ারগুলোর ইনভলভমেন্ট খুবই ইম্পর্টেন্ট, তাদের গোল স্কোরিংটা খুবই ইম্পর্টেন্ট ছিল, কারণ একা মেসির পক্ষে সবসময় গোল স্কোর করা পসিবল নাও হতে পারে, মানে প্লে মেকিংও করছে আবার গোল স্কোরিংও করছে, এটা অনেক সময় তার এখন যে ফিজিক্যাল কন্ডিশন, এখন দেখবেন যে সে তার ফুল ম্যাচে ডিস্টেন্স কাভারেজ থাকে মাত্র 8 কিলোমিটার, খুব বেশি দৌড়ায় না, হ্যাঁ। সো সে তার এই মুভমেন্টগুলোকে কিছুটা কন্ট্রোল করার চেষ্টা করছে, যে 8 কিলোমিটার দৌড়াচ্ছি কিন্তু ম্যাচে যেই মোমেন্ট আমার ইনভলভমেন্ট হওয়াটা বেশি জরুরি তখন আমি করছি। এবং এই জন্য দেখবেন ডিফেন্ডিং ফেজে মেসি কিন্তু
মেসি এবং আলভারেজ যখন স্টার্ট করছে, আলভারেজকে অনেক বেশি নিচে নেমে এসে ডিফেন্ড করতে হচ্ছে। সো দ্যাট ইজ ওয়াই কাউন্টার অ্যাটাকের সময় দেখা যাচ্ছে আলভারেজ কাউন্টার অ্যাটাক হয়তো ইনিশিয়েট করছে, যেটা ইজিপ্টের সাথে লাস্ট গোলটা যদি আমরা চিন্তা করি 90 মিনিটসের পরে যে গোলটা হলো 92 মিনিটে, আলভারেজ ডিফেন্ডিং বক্সে ঢুকে তাদের বক্সে ঢুকে বলটা উইন করলো, সেখান থেকে কাউন্টার অ্যাটাক ইনিশিয়েট করলো, বল গেল লাউতারো মার্টিনের কাছে এবং ফিনিশ করলো এনজো ফার্নান্দেজ, নট মেসি নট আলভারেজ, কারণ তারা দুজনে অনেক নিচে। সো এই জায়গাতে আমার মনে হচ্ছে এই প্লেয়ারদের স্টেপ আপ করাটা খুব জরুরি ছিল, যেটা গ্রুপ পর্বে আমরা দেখতে পাচ্ছিলাম না, বাট লাস্টের 2-3টা ম্যাচে এই প্লেয়ারগুলো স্টেপ আপ করেছে, যেটা আর্জেন্টিনার জন্য একটা স্বস্তির ব্যাপার। আচ্ছা, এই আমরা যদি শেষ গোলটা একটু দেখতে যাই সুইজারল্যান্ডের বিপক্ষে, যেটা আসলে ম্যাচের ফলাফল নির্ধারণী যে গোলটা হয়েছিল, সেই জায়গাটাতে আসলে এই যে বলা হচ্ছিল যে একদম শেষ মুহূর্তে গিয়ে ম্যাচের যে উত্তাপটা সেই মানে ভারটা নিয়ে আর্জেন্টিনা আসলে যেভাবে এগিয়ে চলেছে একদম কেপ ভার্দের বিপক্ষে যদি বলা হয়, এটা আসলে স্কালোনির কোনো মানে কৌশল কিনা, যে শুরুর দিকে আসলে তারা একটু ঝিমিয়ে খেলবে বা একটু নিজেদেরকে আসলে রিজার্ভ রাখবে শক্তিটা, পরবর্তীতে মানে প্রতিপক্ষকে আসলে তাদেরকে দৌড় দিয়ে বা তাদেরকে ক্লান্ত করে পরবর্তী সময়টা সেটা মোক্ষম সময় তারা অ্যাটাকে যাবে, এরকম কোনো প্ল্যান? আমার কাছে মনে হয়েছে এবারে যে কন্ডিশনে আসলে খেলা হচ্ছে ওয়ার্ল্ড কাপটা, আপনি যদি দেখেন অনেকগুলো ম্যাচ না দুপুরবেলার টাইমে খেলা হচ্ছে। লেটস সে রাত বাংলাদেশের রাতে 1টার সময় যদি খেলা হয়, দ্যাট মিনস আমেরিকাতে তখন রাত দুপুর 1টা বা 2টা বা 3টা ম্যাক্সিমাম এরকম সময় খেলা হচ্ছে। সো অনেকগুলো ম্যাচই হয়েছে এরকম দুপুরবেলা টাইম বা বিকেলবেলা টাইম, যেখানে এবং ওখানে এখন সন্ধ্যা হয় অনেক পরে। সো দিনের আলোতেই খেলা হচ্ছে আসলে। কন্ডিশনটা একটু হিউমিড, যার কারণে হয়তো অন্য সময় হয়তো কুলিং ব্রেক দেওয়া লাগতো, এবার তো হাইড্রেশন ব্রেকই একদম ফিক্সড করে দিয়েছে 3 মিনিট। সো এই কন্ডিশনগুলোতে আমার কাছে মনে হয়েছে যে প্রতিটা দলই চেষ্টা করে যে তারা 90 মিনিট প্লাস, যেটা এখন খেলা প্লাস প্রায় 100 মিনিটের সময় চলে যায় অ্যাট এ টাইম দিয়ে। সো এই সময়টা তারা ম্যানেজ করবে কীভাবে? আপনি যদি দেখেন ইংল্যান্ড আর্জেন্টিনা ম্যাচের প্রথম 30 মিনিটে সম্ভবত, আমার যদি ভুল না হয়, কোনো শর্টস হয় নাই বা শর্টস অন টার্গেট হয় নাই। ফ্রান্স স্পেন ম্যাচেও দেখবেন প্রথম 20 মিনিটে দুই দলই খুবই সেফ খেলার চেষ্টা করেছে। সেফ বলতে প্রথম মিস্টেকটা কারা করে, অথবা আপনি যদি স্টার্টিং ইলেভেনগুলো খেয়াল করে দেখেন প্রতিটা দলের, খেয়াল করে দেখবেন যে প্রতিটা দলের স্টার্টিং ইলেভেনটা একটু অদ্ভুত টাইপের মধ্যে অ্যাটলিস্ট একটা প্লেয়ার আছে যার কিন্তু ওই পজিশনে খেলার কথা না। লেটস সে আপনি যদি স্পেনের কথা চিন্তা করেন, তারা পেদ্রিকে স্টার্ট করাচ্ছে না, তারা রুইসকে স্টার্ট করাচ্ছে, এবং তারা এটা ফ্রান্স ম্যাচে করেছে এবং তার আগের ম্যাচেও তারা করেছে, বেলজিয়াম ম্যাচে। রুইসকে স্টার্ট করার অন্যতম একটা রিজন হলো যে তারা ডিফেন্সিভ সাইডে একটা সাপোর্ট চাচ্ছে, কারণ কুকুরিয়া অনেক উপরে থাকছে। সো এই জায়গাটায় রদ্রি একা না থাকে, রুইসকেও রাখছে। রুইজের চাইতে মানে পেদ্রি চাইতে রুইজের ডিফেন্সিভ ওয়ার্ক রেটটা একটু বেশি, পেদ্রি আবার হাই প্রেসিংয়ের ক্ষেত্রে বেটার পারফর্মার দুজনের মধ্যে কম্পারিজনে। আর্জেন্টিনাকে যদি দেখেন, তারা মিডফিল্ডে যখন খেলছে পারেদেসকে নিয়ে আসছে, কিন্তু আগে পারেদেস একটু ইনজুরিতে ছিল, ইনজুরি থেকে ব্যাক করার পর পারেদেসকে নিয়ে আসছে ডিফেন্সিভ সলিডিটির জন্য। প্লাস হলো ডিফেন্সিভ ট্রানজিশনে পারেদেস খুব বেশি হেল্প করে, কারণ এখন তারা তাদের রাইট ব্যাক লেফট ব্যাকে একটু উপরে নিচে তালিয়াফেকে আসার পরে ম্যাকলিস্টার ওদের অনেক উপরে থাকছে, হ্যাঁ পারেদেসকে নিচে রাখছে, যাতে করে দুজন সেন্টার ব্যাকের পাশাপাশি সে ডিফেন্সিভ ট্রানজিশনে হেল্প করতে পারে, যেটা ইজিপ্টের সাথে ম্যাচে আমরা দেখেছি খুব ভাইটাল দুইটা ডিফেন্সিভ ট্রানজিশনে পারাদেশ কিন্তু খুব ভাইটাল দুটা মানে বল উইন করেছিল ট্যাকেল করে, আদারওয়াইজ সেইটা ইজিপ্টের থার্ড গোল হয়ে যেতে পারতো। সো এই ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে প্রতিটা দলই স্টার্টিং ইলেভেনটা এমনভাবে করছে যাতে খুব বেশি রিস্ক নিচ্ছি না। সো এবং প্লাস হলো 5টা সাবস্টিটিউট যেটা করোনার পর থেকে চলছে। আমার কাছে মনে হচ্ছে 5টা সাবস্টিটিউট থাকাতে প্রতিটা দলই ওয়েট করছে, এবং 3টা স্লট আপনি ইউজ করতে পারবেন, 3টা স্লটে 5টা সাবস্টিটিউট করতে পারবেন, প্লাস হাফ টাইমে যদি আপনি চেঞ্জ করেন সেটাও কাউন্ট হবে না স্লটটা। তো সব মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে প্রতিটা দলই চেষ্টা করছে যে শুরুতে অপোনেন্ট টিমও কী করে এটা একটু দেখার জন্য সুযোগ পাই। প্লাস আমাকে যদি চেঞ্জ করতে হয়, আমার মোমেন্টাম যদি চেঞ্জ করতে হয়, খেলার যদি টেম্পো চেঞ্জ করতে হয়, আমি হাফ টাইমের পরে ইভেন 67 মিনিটের পরে যখন হাইড্রেশন ব্রেকের পরে যে সময়টা থাকে, সেখানে আমি লাস্ট 15 মিনিট 20 মিনিট আমি একটা হাইড্রেশন ব্রেকের পরেও 67 মিনিটে যদি লাস্ট ব্রেকটা হয়, 67 বা 8 পর যখন হয় 72 মিনিটের দিকে, এরপরেও প্রায় 25 মিনিটের মতো খেলা হয়, কারণ 97-98 মিনিট পর্যন্ত খেলা যাচ্ছে। সেই লাস্ট 25 মিনিটের একটা এফোর্ট দেওয়ার জন্য আপনি দেখবেন লাস্ট ম্যাচে আর্জেন্টিনা যখন চেঞ্জগুলো করলো, তারা কিন্তু সেন্টার ব্যাক দুজনকে চেঞ্জ করে ফেললো, লেফট ব্যাক তালিফাকে উঠে নিল, তখন একটা স্ট্রাইকার নামাইলো। সো তাদের এই সুযোগগুলো রয়েছে, এবং প্রতিটা দলেই স্পেন আর্জেন্টিনা দুইটা দলেই আসলে আমার কাছে মনে হচ্ছে যে ম্যাচ চেঞ্জ করার মতো বা টেম্পো চেঞ্জ করার মতো সাবস্টিটিউট রয়েছে এনাফ, যেটা কিনা ফ্রান্সের আমার কাছে খুব বেশি লাগে নাই। ফ্রান্সের স্কোয়াডটা তো অনেক বড়, কিন্তু সবাই সম পরিমাণের না, সমান লেভেলের না। সো যখন ফ্রান্স চেঞ্জ করছে, দেখবেন ফ্রান্সের চেঞ্জগুলো খেলার মধ্যে খুব একটা ইনফ্লুয়েন্স করতে পারছে না, একমাত্র দুয়ে বারকুলা এই জায়গাটা ছাড়া। বাকি যারা চেঞ্জ হয়ে আসছে, রাবি ওই জায়গায় কোণে নামলো, খুব একটা ইনফ্লুয়েন্স করতে পারলো না। ডেম্বেলের জায়গায় হয়তো চেরকি নামবে, বা চেরকিও খুব একটা ইনফ্লুয়েন্স করতে পারে না। একমাত্র চেঞ্জ যেটা ইনফ্লুয়েন্স করতে পারছিল সেটা হলো দুয়ে বারকুলা।
স্পেনের ক্ষেত্রে এই জায়গায় অনেকগুলো চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি। ওয়ারজাবালের জায়গায় ফেরান তোরেস নামছে, মিকেল মেরোনে নেমে ম্যাচ লাস্টে উইন করে দিচ্ছে, দুটো স্কোর করছে। আমরা স্পেন এবং আর্জেন্টিনার ম্যাচের আরো অনেক কথা Right. বলবো, কারণ আপনারা কাটাছেঁড়া একটা ব্যাপার রয়েছে, আসলে কোথায় কোন জায়গায় পরিবর্তন দরকার সেটা নিয়ে কথা বলবো, তবে বিরতির পর। দর্শক, সময় হলো ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পরে। দেখছেন এখন মাঠে। আসিফ ভাই, যেটা কথা বলছিলাম যে স্পেন খেলে পজিশনাল ফুটবলটাকে বেশ মানে বল তারা ধরে রেখে খেলতে পছন্দ করে, এবং আমরা দেখি যে একজন বল যদি তারা মিসও করে, আরেকজন আসলে খুব তাড়াতাড়ি রিকভারি করতে খুব বেশি পারদর্শী স্পেন। আবার অন্যদিকে ট্রানজিশনাল ফুটবলটা আর্জেন্টিনা খেলে থাকছে। তবে আর্জেন্টিনার সেন্টার ব্যাক আসলে প্রবলেম কিনা, বা এই ফুল ব্যাক এই জায়গাটাতে আসলে সমস্যায় পড়বে কিনা স্পেনের বিপক্ষে এই টেকনিকে খেলতে গেলে? স্পেন যেটা করার চেষ্টা করেছে, দেখবেন যে তারা তো বল পজিশন রেখে খেলার চেষ্টা করে আমরা সবসময় দেখেছি, বাট এবারের ওয়ার্ল্ড কাপে বা এর আগে ইউরোতে আমরা যেটা দেখছিলাম যে তারা যেটা অ্যাড করেছে, তারা কিন্তু তাদের খেলার টেম্পোটাকে একটু স্পিড বাড়িয়েছে এবং একই সাথে তাদের কাউন্টার প্রেসিংয়ের অংশটা বাড়িয়েছে। আর আর্জেন্টিনা যদি দেখেন, আর্জেন্টিনাও কিন্তু স্লো টেম্পোতেই খেলা শুরু করে, স্লোলি খেলা শুরু করে, অপোনেন্টের পেশেন্স নিয়ে খেলার চেষ্টা করে, অ্যান্ড দেন হঠাৎ করে তারা টেম্পোটা চেঞ্জ করে, এবং তারা যখন সেন্ট্রালি এলাকা দিয়ে বলটাকে প্রোগ্রেস করার চেষ্টা করে, সেই জায়গাতে তাদের দেখা যায় যে ভার্টিক্যালিটি তারা অ্যাড করে। হঠাৎ মানে খুবই স্লো টেম্পোতে খেলছে, সাইড টু সাইড, হঠাৎ করে টেম্পো চেঞ্জ, 3-4টা পাস একদম ভার্টিক্যাল স্ট্রেইট। সেই ভার্টিক্যাল পাসটা দেওয়ার জন্য তাদেরকে ওই মুভমেন্টগুলো করতে হয়, যাতে করে অপোনেন্ট একটু ডিফেন্স লাইনটা যে কম্প্যাক্টনেস যেটা ছিল সেটা যেন একটু গ্যাপ তৈরি হয়। গ্যাপটা তৈরি হলে তখন তারা ভার্টিক্যাল পাসগুলো খেলে, সেটা মেসিকে হতে পারে, সেটা হতে পারে এনজো ফার্নান্দেজ বা হবে। এই ক্ষেত্রে স্পেনের যে জিনিসটা তারা চেষ্টা করেছে, তারা তো বল পজিশন রেখে খেলার চেষ্টা করছেই, সেখান থেকে তাদের যেই আপনি ফুল ব্যাকের কথা বলেছেন, ফুল ব্যাকে অনেক উপরে থাকে, দুই পাশে কুকুরে অনেক উপরে থাকে, হয় ফ্ল্যাঙ্কে অথবা হাফ স্পেসে। অন্যদিকে পেদ্রো পোরো, সে মূলত খেলেছে স্পেনের ফুল ব্যাক পজিশন, রাইট ব্যাকে। তো তাকেও দেখা গেছে উপরে লামিন ইয়ামাল যখন ফ্ল্যাঙ্কে থাকে তখন সে হাফ স্পেসে থাকে, এবং গোলও স্কোর করেছে, 2টা গোল করেছে পেদ্রো পোরো। তো এই জায়গাটা ইম্পর্টেন্ট হলো, যখন তারা বলটা লুজ করে তখন তারা ওখানে কাউন্টার প্রেস করার চেষ্টা করে। এখন আর্জেন্টিনার যেটা সুবিধা, মানে আর অন্যান্য টিমের সাথে যখন আপনি কাউন্টার প্রেস করছেন, হয়তো আপনি বল উইন করছেন 3-4জন 5জন মিলে, আর্জেন্টিনার ক্ষেত্রে এখানে ইম্পর্টেন্ট সেখানে রয়েছে মেসি। সো সেখানে 5জন মিলে প্রেস করতে গেলেও দেখা যাবে যে সে ওখান থেকে বল নিয়ে বের হয়ে যেতে পারে, যেটা আমরা ইংল্যান্ড ম্যাচেও দেখেছি। তো এই ক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট, রদ্রি কীভাবে মেসির কাছে এই বল পাসটা ইন্টারসেপ্ট করবে। সো লেটসে যখন আর্জেন্টিনা বলটা উইন করে ফেললো, তখন তারা যদি মেসিকে বলটা খুঁজতে চায়, তখন রদ্রির জন্য ইম্পর্টেন্ট হবে সে কীভাবে পাসিং লাইনটা ব্লক করবে। আর আর্জেন্টিনা খেলার মধ্যে আমরা যেটা দেখেছি, আর্জেন্টিনা কিন্তু আমরা লাস্ট 2টা ম্যাচে দেখেছি, যখন তারা পিছিয়ে পড়েছে লাস্টের 15-20 মিনিট, তারা প্রচুর পরিমাণে ক্রস করেছে, সেটা ডিপলের কাছ থেকে হোক, মেসির কাছ থেকে হোক, এবং সেই ক্রসগুলো থেকে তারা অনেক চান্সও ক্রিয়েট করেছে। ম্যাকঅ্যালিস্টারের হেড দেখেছি আমরা, কিংবা ম্যাকঅ্যালিস্টারের শট দেখেছি, এনজোর শট দেখেছি। তো এই ক্রসগুলো তারা কিন্তু শুরুতে করে না। যতগুলো ইংল্যান্ডের সাথে ম্যাচে তারা সম্ভবত 19টার মতো ক্রস করেছে বা এরকম, তার মধ্যে 13টা ক্রস আসছে রাইট সাইড থেকে মেসি এবং ডিপলের কাছ থেকে। তাই এই ক্রসগুলো কিন্তু ম্যাচের শুরুতে তার একটাও করে না, কারণ তারা ম্যাচের শুরুতে খেলার চেষ্টা করে সেন্ট্রাল চ্যানেল দিয়ে, সেন্ট্রাল চ্যানেল এবং রাইট হাফ স্পেস, এই অংশটা দিয়ে খেলার চেষ্টা করে বেশি। তো সেই জায়গায় যখন তারা খেলে, তখন যেটা বললাম যে স্লো টেম্পোতে খেলছে, দেন হঠাৎ করে ভার্টিক্যালিটি আনার চেষ্টা করছে। যখন তারা এইটা করে অপোনেন্টের ডিফেন্সকে ব্রেক করতে পারছে না, কারণ বেশিরভাগ টিমই খুব লো কম্প্যাক্ট ডিফেন্ডিং শেপে চলে যাচ্ছে, তখন যখন তারা এই মানে দেখা যাচ্ছে ডিফেন্ডিং থার্ডের এই অ্যাটাকিং তাদের ফাইনাল থার্ডের এই অংশগুলোতে স্পেস পাচ্ছে ক্রস করার মতো, তখন তারা ক্রস অ্যাটেন্ড করছে, এবং ক্রস অ্যাটেন্ড করতে গেলে তখন তাদের সেন্টার ব্যাকদেরকে এই জায়গায় আসতে হচ্ছে, রোমেরো হতে পারে, ওটামেন্ডি হতে পারে। সো ফুল ব্যাকের ক্ষেত্রে আবার আর্জেন্টিনা, স্পেনের ফুল ব্যাকটা যেমন অনেক বেশি অফেন্সিভ, মানে অ্যাটাকিং ফেজে তারা কন্ট্রিবিউট করে, তাদেরকে কভার করার জন্য যে ডেভিড রুইজ এবং রদ্রি, এ থেকে কাজ করতে হচ্ছে। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। আর্জেন্টিনার ফুল ব্যাকরা কিন্তু এত বেশি অ্যাটাকিং মাইন্ডেড না, বা এত বেশি অফেন্সিভ না, আর বিশেষ করে রাইট সাইডে মলিনা এবং লেফট সাইডে তালিয়াফিকো খেলছে। আগের চাতে তাদের কন্ট্রিবিউশন বেড়েছে, কারণ পারেদেস আসছে, পারেদেস ডিফেন্সে মিডফিল্ডে আসাতে এখন 2 সেন্টার ব্যাকের সাথে পারেদেস সেখানে থেকে যাচ্ছে পিছনে রেস্ট ডিফেন্সে। অন্যদিকে মলিনা হাফ স্পেসে যাওয়ার চেষ্টা করছে বেশি, আর তালিয়াফিকো একদম লেফট ফ্ল্যাঙ্কের এরিয়াতে, কারণ ওখানে তার উইঙ্গার নাই। লাস্ট ম্যাচে সিমিওনেকে যখন খেলিয়েছে, সিমিওনে থাকার পরে মলিনাকে আমরা হাফ স্পেসগুলোতে ভিতর জায়গায় যেতে দেখেছি, বা পরে মন্টিয়েলো আসছে। আর লেফট সাইডে যেহেতু কোনো উইঙ্গার নাই, ওই জায়গাটা পুরোটা তালিয়াফিকোকে আবার করতে হয়। তালিয়াফিকোর পরে আবার নিকো গঞ্জালেসকেও দেখেছি চেঞ্জ হয়ে নামতে। নিকো গঞ্জালেস মোর অফেন্সিভ, সে উইঙ্গার ফুল ব্যাক 2 পজিশনে খেলতে পারে। তো এই জায়গাতে আর্জেন্টিনা ফুল ব্যাক হিসেবে 2 দলের মধ্যে কম্প্যারিজন করলে স্পেনের তুলনায় কিছুটা পিছিয়ে আছে, বাট স্টিল তাদের এই জায়গাটা তারা কাভার করছে মূলত সেন্ট্রালি যেই প্লেয়াররা, এনজো, ম্যাকঅ্যালিস্টার, লাউতারো না আলভারেজ এবং সাথে মেসি, এই 4-5জন প্লেয়ার যখন সেন্ট্রালি ওভারলোড করছে, এই জায়গাটা তাদের মূল খেলার ফোকাসটা এই জায়গাতে থাকে বেশি। আর ফ্ল্যাঙ্ক এরিয়াতে
যত বেশি সম্ভব যখন ডিপল নামে ডিপল কিছুটা কভার করে, আর ডিপল ছাড়া সিমিওনে খেলে তো সিমিওনে তো উইঙ্গার হিসেবেই খেলছে। আচ্ছা, আমরা দেখছি যে মানে রানের ক্ষেত্রে আসলে আর্জেন্টিনার প্লেয়াররাই বেশি গতিময় ফুটবলটা খেলে এসেছে এখন পর্যন্ত। যদি একটা পরিসংখ্যান আমরা দেখতে চাই যে গতির ক্ষেত্রে বা স্পিডের ক্ষেত্রে আসলে আর্জেন্টিনা এবং স্পেনের মধ্যে কারা আসলে এগিয়ে রয়েছে, আমরা দেখেছি যে যুক্তরাষ্ট্র থেকে শুরু করে মানে অন্যান্য যারা দল রয়েছে ক্রোয়েশিয়া বা সবাই আসলে এগিয়ে রয়েছে আর্জেন্টিনা এবং স্পেনের ফুটবলারদের থেকে, এবং 110-এ হয়তো বা তারা যদি র্যাঙ্কিংটা দেখি সেই 110-এ আসলে পড়ে যাবে অ্যালেক্স বায়না। আমরা যদি একটু দেখি সিমিওনে আছেন আর্জেন্টিনার 35.02 তাদের টপ স্পিড, এবং হাই স্পিড তার 191 ছিল, এবং স্প্রিন্ট তিনি 81টি নিয়েছে। হুলিয়ান আলভারেজে আমি দেখছি যে 34.98 হাই স্পিড ছিল, 669 এবং 284 স্প্রিন্ট তার। অ্যালেক্স বায়না সেক্ষেত্রে 34.04 544টা হাই স্পিড তার, আর 230টি স্প্রিন্ট। নিকো উইলিয়ামস 33.89 তার টপ স্পিড ছিল, এবং 127 তার হাই স্পিড, স্প্রিন্ট 80। মলিনার কথা বলছিলাম যে টপ স্পিড 33.66, হাই স্পিড 521 এবং স্প্রিন্ট তার 230, এবং ফ্যারান টরেস সবশেষ 33.56, হাই স্পিড হচ্ছে 289 এবং 155 তার স্প্রিন্ট। মানে গতির ক্ষেত্রে বা পরিসংখ্যানের ক্ষেত্রে আসলে এই দুই দলের প্লেয়ারদের খুঁজে পাওয়া খুব কঠিন, একদম নিচের দিকে। গতির কথা যদি আমরা বলি, টপ স্পিড যদি আমরা চিন্তা করি, এখানে স্বাভাবিকভাবে উইঙ্গার এবং ফুলব্যাক তাদের স্পিডটাই সবচেয়ে বেশি থাকে। সেখানে আমরা যদি সিমিওনেকে দেখি, সিমিওনে ম্যাচ খেলেছে মাত্র একটা, খুব বেশি সুযোগ পায়নি দুটো ম্যাচে, আর তার আগের ম্যাচে সাবস্টিটিউটে নেমেছিল। সো অন্যান্য জায়গায় আলভারেজ তো মূলত স্ট্রাইকার, সো স্ট্রাইকারদের কাছ থেকে আমরা স্পিড দেখি, বাট টপ স্পিড উঠানোর মতো জায়গাটা তারা আসলে পায় না, কারণ টপ স্পিড উঠাতে গেলে আপনাকে একটু লম্বা জায়গা দৌড়াতে হবে, সো যেটা সিমিওনে হয়তো পাচ্ছে। অন্যদিকে নিকো উইলিয়ামস কিন্তু এখন পর্যন্ত ম্যাচ খুব একটা খেলতে পারেনি, কারণ সে ইনজুরি থেকে রিকভার করে আসছে, সো তার কাছ থেকে আমরা আরও বেশি তার স্পিডও আর একটু বেশি হয়। এখানে যদি দেখেন বেশিরভাগ হলো উইঙ্গার এবং ফুলব্যাক। অন্যদিকে যেটা হলো, স্পেন যেভাবে খেলেছে তারা তো মূলত অপোনেন্টের হাফে বেশিরভাগ সময় খেলেছে। তো অপোনেন্টের হাফে যখন আপনি খেলছেন তখন কিন্তু আপনার স্প্রিন্ট দেওয়ার মতো, টপ স্পিড উঠানোর মতো খুব বেশি স্পেস নাই, সো তখন আপনার এরকম স্পিড বেশি আসবে না। আমরা সবচেয়ে বেশি এই ওয়ার্ল্ড কাপে এখন পর্যন্ত সবচেয়ে বেশি স্পিড দেখেছি এমবাপ্পের কাছ থেকে, এবং সেই সমস্ত 37.something তার কিলোমিটার পার আওয়ার তার টপ স্পিড আসছে এই ওয়ার্ল্ড কাপে এখন পর্যন্ত রেকর্ডেড। এটা আসে হলো যখন আপনি স্পেস পাবেন, বড় স্পেস পাবেন রান করার জন্য। সো এক্ষেত্রে দুই দলে যেভাবে খেলছে তাতে স্পেনে আসলে খুব বেশি স্পিড পাবেন না। স্পেনের পেতে বায়েনা বলেন বা এই পাশে খেলছে লামিন ইয়ামাল, তাদের কাছে টপ স্পিড আপনি খুব বেশি পাবেন না, কারণ তারা খেলছে অপোনেন্ট হাফে, তো সেখানে টপ স্পিড উঠানোর মতো খুব বেশি স্পেস পাবেন না। হ্যাঁ, বাট আপনি হয়তো স্প্রিন্ট দেখবেন অনেক শর্ট স্প্রিন্ট, কারণ আপনি ছোট জায়গার মধ্যেই হঠাৎ করে আপনি স্প্রিন্ট চেঞ্জ করছেন। এবং আরেকটা জিনিস পাবেন অ্যাক্সিলারেশন, ছোট জায়গার মধ্যে আপনাকে স্প্রিন্ট বা স্পিডটাকে চেঞ্জ করতে হচ্ছে, চেঞ্জ অফ স্পিড, সেটা হচ্ছে অ্যাক্সিলারেশন। সো স্পেনের কাছ থেকে আমরা এবং আর্জেন্টিনার কাছ থেকে আমরা অ্যাক্সিলারেশনগুলো অনেক বেশি পাবো, অ্যাক্সিলারেশন ডিসিলারেশন। কেন পাবো? আমরা বলছিলাম যে আর্জেন্টিনা স্লো টেম্পোতে খেলা শুরু করছে, দেন হঠাৎ করে টেম্পোটা চেঞ্জ করছে। যে টেম্পোটা চেঞ্জ হচ্ছে মানে স্পিডে চেঞ্জ হচ্ছে, স্পিডে চেঞ্জ হওয়া মানে আপনার অ্যাক্সিলারেশন বা ডিসিলারেশন আসা। আর স্প্রিন্টের ক্ষেত্রে যদি আপনি দেখেন, সিমিওনের ম্যাচ যেহেতু মাত্র একটাই খেলেছে এই জন্য তার স্প্রিন্ট সংখ্যাটা কম, বাট অন্যান্য প্লেয়াররা মানে আপনি স্প্রিন্ট কিন্তু এখানে অনেক বেশি দেখতে পাচ্ছি। স্প্রিন্টগুলো হলেও টপ স্পিড ওঠার মতো স্পিডের স্পেসটা তারা পাচ্ছে না। সো স্পিডের দিক থেকে আমি যদি বলি, দুই দলের ক্ষেত্রে কম্পেয়ার করার খুব একটা সুযোগ নাই, কারণ দুই দলই অপোনেন্টের হাফে বেশিরভাগ সময় খেলছে। তবে ফুলব্যাকদের ক্ষেত্রে যদি আপনার চিন্তা করি, এখানে মলিনার নাম আসছে, যদিও তারিফিকোর নাম এখানে আসে নাই, বাট তাদের চাইতে আপনি যদি এভাবে চিন্তা করেন, মলিনা ডিফেন্সিভ ওয়ার্কেটের ক্ষেত্রে বা লাস্ট ম্যাচে যে গোলটা আর্জেন্টিনা কনসিড করলো ইংল্যান্ডের সাথে একটা ক্রস থেকে, সেখানে কিন্তু মলিনার একটা রেসপন্সিবিলিটি ছিল। আমি ফল্ট একদম ওই পাশে বলটা তিনি খেয়ালই করেন আসলে, মানে তার অপোজিট সাইড থেকে ক্রস আসছে, সে প্রথমে খেয়াল করলো যে তার পেছনে গর্ডন আসছে, ইংল্যান্ডের যে লেফট উইঙ্গার সে আসছে। সো সেই হিসেবে যখন সে বক্সের মধ্যে ঢুকেছে এবং সে জানে এখন বলটা ক্রস হবে, সো তখন তার বডি পজিশন ছিল ফুল বলের দিকে, যেখান থেকে রজার্স ক্রসটা করলো পুরোটা তার দিকে। কিন্তু গর্ডন যে তার পেছন থেকে আসছে, এটা তাকে দেখতে গেলে তাকে মানে আমরা বলি ওপেন বডি, মানে হাফ টার্ন। সো আপনি বলও দেখতে পাচ্ছেন, আপনার প্লেয়ারকেও দেখতে পাচ্ছেন, এরকম একটা হাফ টার্ন অবস্থা তার থাকার কথা, যাতে করে গর্ডন যে তার সামনে দিয়ে রান করবে না তার পেছন দিয়ে রান করবে, এটা যেন সে ট্র্যাক করতে পারে। যদি সে দেখতো হাফ টার্ন অবস্থায়, তাহলে সে আগেই কিন্তু বলটাকে অ্যাটাক করতে পারতো এবং হয়তো বলটাকে ক্লিয়ার করতে পারতো। তো এই জায়গাতে আমার কাছে মনে হচ্ছে আর্জেন্টিনার ডিফেন্ডারদের, শুধু নট অনলি ফুল ব্যাক, অলসো সেন্টার ব্যাক, যেটা গ্যারি নেভিল সম্ভবত বলছিল মজা করে, গ্যারি নেভিল বা অন্য কেউ একজন বলছিল, আমার এক্সাক্ট মনে নেই এই মোমেন্টে, যে আর্জেন্টিনার ডিফেন্ডাররা ভালো খেলছে, আবার এমন মিস্টেক করছে যে তার গোল কনসিড করছে। এবং রোমেরো তার উত্তর দিয়ে দিয়েছে যে সে যখন আসলে অবসরে যাবেন, এই ধরনের মানে ফালতু মানে এরকম কমেন্টস করবেন না প্লেয়ারদেরকে নিয়ে। সো ইম্পর্টেন্ট হলো যে এইগুলো অনেক সময় ধরেন যে যারা কথা বলছেন বা যারা মন্তব্য করছেন, তারা অনেক সময়
অপোনেন্ট টিমকে একটু চাপের মধ্যে রাখার জন্য ইংল্যান্ডের বলে প্লেয়াররা তো আসলে এরকম মানে একটু মন্তব্য বলা করেনি। হয় যে তারা আসলে অনেকদিন ধরে বিশ্বকাপ মানে পাচ্ছে না, এই জন্য আসলে তাদের যে আক্ষেপটা অন্য দলের। এবং অনেক সময় এটা মাইন্ড গেমও থাকে, খেলার আগে অনেক সময় অনেকে মাইন্ড গেম খেলার চেষ্টা করতে পারে, অনেকের ক্যারেক্টারিস্টিক্স এরকম যে তারা এরকম মন্তব্য করবেনি। এক একজন প্লেয়ার ইংলিশটা তো মনে হয় একটু এরকমই আর কি। অনেকেই আছে করে, অনেকেই আছে করে না, সো এটা ডিপেন্ড করবে পার্সোনালিটির উপরে। যেমন রয় কিন এরকম কথাবার্তা বলে না, বাট দেখা সম্ভবত আইরিশ, বাট অনেকে এরকম বলবে, গ্যারি নেভিল বলে আসছে বা বলে। সো এই ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে দুই দলের ফুল ব্যাক বা সেন্টার ব্যাক, স্পেন আপনি যদি চিন্তা করে দেখেন গোল কনসিড করেছে মাত্র একটি। গোল কনসিড কম করা সেটা তো আছেই, এর সাথে আরও যদি আমরা অ্যাড করি যে তারা অপোনেন্টকে খুব বেশি চান্সই ক্রিয়েট করতে দেয় নাই, মানে তাদের এগেনস্টে অপোনেন্ট চান্স ক্রিয়েট করেছে বা অপোনেন্টের এক্সজি খুবই কম। এটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস। তারা গোল স্কোর করছে, 13টা গোল করা হয়ে গেছে অলরেডি। আর্জেন্টিনা আবার গোল স্কোর করেছে প্রায় 19টা মোস্ট প্রবলি। সো আর্জেন্টিনা গোল স্কোর করেছে বেশি, কিন্তু তার গোল কনসিডার করেছে 6টা বা 7টা, 6টা সম্ভবত বা 7টা, সম্ভবত 7টা লাস্ট ম্যাচে গোলটা নিয়ে। সো এই জায়গাতে আমার কাছে মনে হচ্ছে যে স্পেনের জন্য ইম্পর্টেন্ট হবে যে তারা কীভাবে আর্জেন্টিনার এই গোল স্কোরিংটা আজকে ম্যাচে ব্লক করে রাখবে, যেটা তারা ফ্রান্স ম্যাচে গোল কনসিড করে নাই। ফ্রান্স তেমন কোনো চান্সই ক্রিয়েট করতে দেয় নাই, অনলি যে কটা চান্স ফ্রান্স ট্রানজিশনে, অ্যাটাকিং ট্রানজিশনে এমবাপ্পের থ্রুতে মানে চান্স ক্রিয়েট করার চেষ্টা করেছিল, সেখানে কিছু কিছু অফসাইড করেছে, হাইলাইন খেলে স্পেন, কিছু কিছু গোলকিপার বের হয়েছে সুইপিং কিপিং এর রোলটা প্লে করেছে। আর স্পেনের অ্যাটাকিংয়ের ক্ষেত্রে আমার একটা জিনিস আমার কাছে খুব ভালো লাগে, দেখবেন যাদের একটা স্ট্রাকচার আছে, তার এখন যেমন লামিন ইয়ামাল ভিতরে হাফ স্পেসে ছিল, ফ্ল্যাঙ্ক এরিয়াতে পেদ্রো পোরো গিয়েছে, আবার পেদ্রো পোরো যখন ভিতরে থাকে তখন লামিন ইয়ামাল বাইরে থাকে। সো ফ্ল্যাঙ্ক এরিয়া, রাইট সাইডের ফ্ল্যাঙ্ক, আপনি দেখেন এখানে 5টা চ্যানেল বা 6টা চ্যানেল যদি আমরা চিন্তা করি ভার্টিক্যাল অংশে, প্রত্যেকটা চ্যানেলে অ্যাটলিস্ট একটা করে প্লেয়ার আছে, রাইট ব্যাক, লেফট ব্যাক, রাইট উইঙ্গার, লেফট উইঙ্গার, স্ট্রাইকার এবং নাম্বার 10, 6জন প্লেয়ার। দেখেন এইভাবে যদি আমরা চিন্তা করি, এখানে পেদ্রো পোরো, লামিন ইয়ামাল, অলমো, ওয়ারজাবাল, ওই পাশে বায়েনা এবং কুকুরিয়া, এই সময় রুইজ আসছিল, কুকুরিয়া আসেনি। তো 6টা প্লেয়ার এই চ্যানেল, 6টা চ্যানেলে থাকে বা 5টা চ্যানেল থাকে। এই স্ট্রাকচারটা তারা অলওয়েজ মেনটেন করে। পেছনে 2+2, 4জন, 2জন সেন্টার ব্যাক, সাথে হলো রদ্রি এবং কুকুরিয়া অথবা রদ্রি এবং রুইজ। এই সেট আপটা আমার মনে হয় যে স্পেন এইবারে ওয়ার্ল্ড কাপে খুব স্ট্রংলি মেনটেন করার চেষ্টা করেছে। এখানেও দেখেন 2+2+6 এভাবে থাকার চেষ্টা করে। সো এই জায়গাটা আমার কাছে মনে হয় যে তাদের এই কাউন্টার পে যখন তারা বল লুজ করলো, ওই জায়গাতে যত বেশি প্লেয়ার কাছাকাছি থাকতে পারবে, প্লেয়ার কাছাকাছি থাকতে পারলেই কাউন্টার প্রেস করা যাবে। যখন প্লেয়ার কাছাকাছি নাই, বলের আশেপাশে যখন প্লেয়ার নাই, তখন কাউন্টার প্রেস করা যাবে না। কাউন্টার প্রেস করলে তখন দেখা যাবে যে পেছনে স্পেসে খালি খেলে ফেলবে। সো প্রথম কথা হলো বলের আশেপাশে প্লেয়ার আছে কিনা, বলের উপর প্রেশার দেওয়া যায় কিনা, যখন দেওয়া যাবে তখনই তারা কাউন্টার প্রেস করে বল উইন করবে। আর আরেকটা জিনিস, স্পেন গোল স্কোর করছে যখনই তারা চাপে থাকছে, আমরা দেখেছি যে বেলজিয়ামের সাথে ম্যাচে এবং পর্তুগালের সাথে ম্যাচে যখন গোল স্কোর করতে পারছিল না, তখন তারা মিকেল মেরিনো, তাকে তারা সুপার সাব হিসেবে ইউজ করছে এবং 2 ম্যাচে নেমে 2 ম্যাচে 2টা গোল। সো তাদের গোল স্কোরিংয়ের ক্ষেত্রে কোনো কমতি নেই, যদিও তাদের স্ট্রাইকার নিয়ে একটু কোশ্চেন থাকতে পারে। বাট ওয়ারজাবাল এখন পর্যন্ত আমি বলবো যে খুবই ভালো খেলেছে। ট্র্যাডিশনাল স্ট্রাইকারের মতো, হালান্ডের মতো সে হয়তো বক্স স্ট্রাইকার না, সে হয়তো থাকে না, বাট তার মুভমেন্টগুলো ট্র্যাক করা খুব ডিফিকাল্ট। কখনো সে তার সাথে ওয়ারজাবালের সাথে অলমোর একটা অল্টারনেটিভ মুভমেন্ট আছে। ওয়ারজাবাল কখনো ড্রপ করছে, অলমো তখন চলে যাচ্ছে স্ট্রাইকিং পজিশনে, অলমো যখন ড্রপ করছে তখন ওয়ারজাবাল চলে যাচ্ছে স্ট্রাইকিং পজিশনে। সো এই জায়গাটা আমার কাছে মনে হচ্ছে ওয়ারজাবাল এবং অলমোর এই মুভমেন্টগুলো ট্র্যাক করা খুবই ডিফিকাল্ট। এবং এই ম্যাচের আগে কিন্তু গুরু শিষ্যের লড়াইটা হতে যাচ্ছে, যেহেতু লিওনেল স্কালোনি এবং দেলা ফুয়েন্তের সাথে আগের পরিচয়। এবং একটা প্রোগ্রামে আমরা দেখেছি যে গতকাল যে নোভাক জকোভিচ, মেসি, এমিলিয়ানো মার্টিনেজ সবাই আসলে গ্রুপ ছবি সেলফি তুলছিলেন, তবে সেখানে আসলে উল্টো পাশে আমরা দেখছিলাম 2 গুরু শিষ্যের একটা মানে তারা মেলবন্ধনে আবদ্ধ ছিলেন। এই জায়গাটা তো লিওনেল স্কালোনি তো তিনি আসলে স্পেনের ফুটবলে খেলেছেন, তিনি নিজে খেলেছেন, তিনি নিজে ছিলেন অনেক বছর এবং তিনি এখনো থাকেন, সেই খেলাটা তিনি পরিচিত। আবার দেলা ফুয়েন্তেও আসলে পরিচিত, এবং যারা প্লেয়াররা রয়েছেন তারা ইউরোপীয় ফুটবলে খেলতে অভ্যস্ত দুই দলেরই। এই জায়গাটাতে আসলে কোন জায়গায় মার্ক করবে দুই দলের পরিকল্পনাটা কি হবে, কে আসলে এগিয়ে থাকবে? আসলে স্কালোনি আসলে সেই মানে শিষ্যের গুরুর যেই অস্ত্রটা, সেটা কি আসলে মারতে পারবে কিনা আসলে এই ম্যাচে, এটা নিয়ে আমরা প্রশ্নটার উত্তরটা নেব তবে বিরতির পর। দর্শক, সময় হলো আরও একটা বিরতির, ফিরছি একটু পরে। দেখছেন এখন মাঠে।
নাসিব ভাই, বিরতিতে যাওয়ার আগে যে প্রশ্নটা করে গিয়েছিলাম যে গুরু শিষ্যের একটা লড়াই আমরা কিন্তু দেখতে পাবো, এবং স্কালোনিকে প্রশ্ন করেছিলেন সাংবাদিকরা যখন আসলে তারা মোলাকাত করছিলেন এবং গলায় গলায় তারা করছিলেন, সেই জায়গায় আসলে তাদের কি কথা হয়েছিল। তবে তিনি আসলে এই কথাটা বলতে চাননি সম্মুখে, তবে তিনি স্পষ্ট করে বলেছেন যে স্পেনকে আসলে হারানোর জন্য তাদের অস্ত্র রেডি আছে, এবং স্কালোনি একটা কথা বলেছিলেন যে এই স্পেনকে যদি হোটেলে বন্দি করে রাখা যেত তাহলে তিনি আসলে নিশ্চিত থাকতে পারতেন। তাহলে কি আসলে স্কালোনি গুরুর কৌশলকে ভয় পাচ্ছে কিনা? না, এখানে আসলে ভয় শব্দটা হয়তো ইউজ করবো না, এটা বলা যেতে পারে যে রেসপেক্ট করা। কারণ স্পেন যেভাবে এই ওয়ার্ল্ড কাপটা খেলেছে, টু বি অনেস্ট, সবার কাছ থেকেই মনে হয় তারা এই রেসপেক্টটা অর্জন করে নিয়েছে। মানে যারা স্পেনকে ফলো করে না বা স্পেনকে সাপোর্ট করে না, যারা ফ্রান্সের সাপোর্টার ছিল বা আর্জেন্টিনার সাপোর্টার আছে, আমার মনে হয় যে স্পেন যেভাবে খেলেছে তাতে তাদেরকে আসলে তাদের খেলাটাকে রেসপেক্ট করার মতোই বা ভালো লাগার মতোই, কনভিন্সিং একটা ব্যাপার। তো এই ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে স্পেন আর আর্জেন্টিনার ক্ষেত্রে যে আমরা চিন্তা করি, স্পেন কিন্তু একদম একটা নির্দিষ্ট ওয়েতে খেলার চেষ্টা করেছে। তারা সেই প্লেয়িং স্টাইলের উপর ভরসা রেখেছে বা বিলিফ রেখেছে, এবং আমি মনে করি যে তাদের এইটাতে ভরসা রাখা উচিত। আর্জেন্টিনার সামনে আসছে ফাইনাল ম্যাচে বা মেসি আছে সেখানে, এই জন্য আমরা আমাদের প্লেয়িং স্টাইল থেকে একটু চেঞ্জ করে অন্য কিছু করি, আমার মনে হয় যে সেটা তাদের করা উচিত হবে না। আমার মনে হবে তারা তাদের প্লেয়িং স্টাইলের যেভাবে এই 7টা ম্যাচ তারা খেলেছে, এটা যদি তারা এই ম্যাচেও কন্টিনিউ করে সেটাই তাদের জন্য বেস্ট। এবং ম্যাচের কোনো একটা মোমেন্টে তারা যদি এগিয়ে থাকে, লেটসে তারা 1-0 গোলে এগিয়ে গিয়েছে, ফ্রান্সের সাথে ম্যাচও তারা 1-0 গোলে এগিয়ে গিয়েছে, তারা তাদের খেলার স্টাইলে কোনো চেঞ্জ করে নাই, তারা সেম স্টাইলেই খেলা কন্টিনিউ করেছে। সো ইংল্যান্ড আর্জেন্টিনার সাথে 1 গোলে আগে যাওয়ার পরে খেলার স্টাইল চেঞ্জ করলো, মানে খেলার অ্যাপ্রোচটা চেঞ্জ করলো। এই চেঞ্জটা করাতে তাদের খুব একটা উপকার হয়নি, বরং ক্ষতি হয়েছে। সেম জিনিস ইজিপ্টের ক্ষেত্রে, সেম জিনিস সুইজারল্যান্ডের ক্ষেত্রে। আমার কাছে মনে হবে যে স্পেন যদি ম্যাচে এগিয়েও যায়, 1-0 হোক, 2-0 হোক, বা যাই হোক না কেন, বা 0-0 হোক, তারা যেন তাদের স্ট্র্যাটেজিতে কোনো পরিবর্তন না আনে, তারা তাদের অ্যাপ্রোচে যেন কোনো পরিবর্তন না আনে, সেম প্লেয়িং স্টাইলে যারা যেন খেলা শেষ করে। বল পজিশনে খেলার চেষ্টা করছে, বল লুজ করার পর কাউন্টার প্রেস করছে, দেন আবার তারা বল পজিশনে খেলাটা কন্ট্রোল করার চেষ্টা করছে। এই মোমেন্টাম যেন তারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। আর্জেন্টিনার ক্ষেত্রে ইম্পর্টেন্ট হবে যে আর্জেন্টিনা প্রথম দিকে মনে হচ্ছিল, প্রথম কয়েকটা ম্যাচে মনে হচ্ছিল যে খুবই প্রেডিক্টেবল হয়ে গেছে। প্রেডিক্টেবল এই সেন্সে যে এবারে ওয়ার্ল্ড কাপে তারা একদম সেন্ট্রাল চ্যানেল দিয়ে খেলার চেষ্টা করেছে। সেন্ট্রাল চ্যানেলে অ্যাটলিস্ট 5টা প্লেয়ার চলে আসতো, ম্যাকঅ্যালিস্টার, এনজো, মেসি, আলভারেজ, এবং যখন আলমাদা খেলেছে তখন আলমাদা, এখন তো পারেদেস আসছে, প্লাস ডিপল। এই 5-6 জন প্লেয়ার একদম সেন্ট্রাল চ্যানেলে খেলার চেষ্টা করতো এবং সেখান দিয়েই তারা প্রোগ্রেস করার চেষ্টা করেছে। আলজেরিয়ার সাথে মেসি যে লং রেঞ্জ থেকে গোলটা করেছিল সেটা ছিল এরকম একটা সিচুয়েশন থেকে। কিন্তু এরপরে যখন প্রথম 2-3টা ম্যাচ খেলে ফেললো, অপোনেন্ট টিমও কিন্তু বুঝে ফেললো যে তারা সেন্ট্রাল চ্যানেল দিয়ে বেশি খেলছে, তখন তারা ওই জায়গাটা একটু বন্ধ করার চেষ্টা করেছে। সো ইজিপ্টের সাথে ম্যাচে, কেপ ভার্দের সাথে ম্যাচে, এবং আলটিমেটলি সুইজারল্যান্ডের সাথে ম্যাচে, ইংল্যান্ডের সাথে ম্যাচে তাদের কিন্তু পরবর্তীতে ফ্ল্যাঙ্ক এরিয়াগুলো ইউজ করতে বাধ্য হয়েছে। কারণ অপোনেন্ট টিম বেশিরভাগ সময় লো ব্লকে তাদের এই সেন্ট্রাল চ্যানেলগুলো বন্ধ করে রাখার কারণে আলটিমেটলি আর্জেন্টিনাকে তখন ফ্ল্যাঙ্ক এরিয়া থেকে ক্রস করতে হয়েছে বা হাফ স্পেসগুলো থেকে ক্রস করতে হয়েছে। সো আমার মনে হচ্ছে আর্জেন্টিনা এই 5 নাম্বার ম্যাচ থেকে বা রাউন্ড অফ 16, কোয়ার্টার ফাইনাল, এইসব ম্যাচ থেকে তারা একটু তাদের প্রেডিক্টিবিলিটি কমাইছে, তারা একটু চেঞ্জ এনেছে, অ্যাডজাস্টমেন্ট করেছে, যেটা আমার কাছে মনে হতো যে 22 সালে ওয়ার্ল্ড কাপে স্ক্যালোনি অনেক বেশি অ্যাডজাস্ট করতেন বা মডিফাই করতেন, অপোনেন্টের জন্য চেঞ্জ এটা ফলো করা কঠিন হতো। এইবারে ওয়ার্ল্ড কাপের শুরুতে একটু প্রেডিক্টেবল হয়ে গিয়েছিলেন মনে হচ্ছিল আমার কাছে, বাট এখন আবার মনে হচ্ছে যে না। এই ম্যাচটার আগে কাকে আসলে বেশি সাবধানী হতে হবে, স্পেন নাকি আর্জেন্টিনাকে? আপনি যে খেলা বিগত সময় খেলা দেখে এসেছেন, আমার কাছে মনে হয় খেলার শুরুতে আর্জেন্টিনা সতর্ক থাকা উচিত খুব বেশি। খেলার শুরুতে আর্জেন্টিনা যাবে খেলে আসছে ওয়ার্ল্ড কাপ এখন পর্যন্ত, শুরুতে খুবই সেফ বা অপোনেন্টের আমরা খুব একটা ভুল করবো না, অপোনেন্টকে আমরা একটু খেলতে দেখি। সো আমার কাছে মনে হচ্ছে এই ম্যাচের শুরুতে আর্জেন্টিনা একটু সেফ থাকা উচিত বেশি। আফটার 60 মিনিটস দেন তারা তাদের খেলার টেম্পোটা চেঞ্জ করতে পারে। অন্যদিকে স্পেনের জন্য উচিত হবে যে খেলার শুরুতে তারা যেমন টেম্পোটা ধরে রাখবে, 60 মিনিটসের পরে গিয়ে যেন তাদেরকে আর্জেন্টিনার ওই চাপে, আর্জেন্টিনা যখন চাপ দিবে, হয়তো প্রেশার দিবে, সেই সময় তারা যেন তাদের প্লেয়িং স্টাইল চেঞ্জটা না করে, তারা যেন 90 মিনিটস যেভাবে খেলে আসছে লাস্ট 7টা ম্যাচ সেভাবে খেলার চেষ্টা করে। হয়তো ডেভিড রুইস যদি শুরু করে, পেদ্রি বা মেরিনো বা জুবিমেন্দি যেই নামুক না কেন, তারাও যেন সেম মোমেন্টাম বা সেম প্লেয়িং স্টাইলটা ধরে রাখার চেষ্টা করে আর কি। আচ্ছা, আমরা এতক্ষণ আর্জেন্টিনা এবং স্পেনের ম্যাচ নিয়ে কথা বললাম, কারণ বিগ ম্যাচ, হাই ভোল্টেজ ম্যাচ, স্বাভাবিকভাবেই আজকে রাতে আবার সিরিজ তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ রয়েছে ফ্রান্স এবং ইংল্যান্ডের, এবং তাদের আসলে কারোরই খেলার সেই মনোযোগটা নেই, এবং আমরা দেখছি যে কিলিয়ান এমবাপ্পে ছাড়া হয়তো বা পুরো স্কোয়াডটাই আসলে পরিবর্তন করে দিতে পারে দিদের দেশম, এবং দিদের দেশমের জন্য কিন্তু এটা শেষ ম্যাচ, নিশ্চয়ই শিষ্যরাও আসলে চাইবেন তাদের এই ম্যাচে আসলে মানে
কেমন স্কোয়াডটা হওয়া উচিত বা মানে পরিসংখ্যানের দিক থেকে অবশ্যই আসলে দুই দল এগিয়ে থাকবে এবং সবচেয়ে বেশি বিষয় যেটা হচ্ছে যে ফ্রান্স বা বরং ইংল্যান্ডের যে ম্যাচ এখন পর্যন্ত মুখোমুখি তারা 23 বার হয়েছে এবং ম্যাচ জয় ফ্রান্সের কম রয়েছে, 10টি ম্যাচে রয়েছে, ইংল্যান্ডের রয়েছে 17টি এবং ফ্রান্স গোল করেছেন 41, ইংল্যান্ড গোল করেছেন 66 এবং বিশ্বকাপে তারা এবার সম্ভবত চতুর্থবার তারা মুখোমুখি লড়াই করতে যাচ্ছে। এর আগেও তারা গ্রুপ পর্ব এবং লাস্ট ওয়ার্ল্ড কাপে সেমিফাইনালে তারা খেলেছে। সেই স্কোয়াড সেই পরিসংখ্যানটা আমরা যদি দেখতে চাই সেখানেও আসলে ইংল্যান্ডে এগিয়ে থাকবে ফ্রান্সের থেকে। সেই জায়গাতে আসলে ফ্রান্সকে ভয় পাওয়ারই কথা রয়েছে নিশ্চয়ই ইংল্যান্ডের। আমরা দেখছি যে ইংল্যান্ডের পরিসংখ্যানটা 1966 সালে তারা গ্রুপ পর্বে তারা জয় নিয়ে মাঠ ছেড়েছিল 2-0-তে। গ্রুপ পর্ব 1982 সালেও একই গ্রুপ পর্বে তারা জয় নিয়ে 3-1 গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছিল, তবে 2022 কোয়ার্টার ফাইনালে তাদের হার হয়েছিল 2-1 ব্যবধানে। সেই ক্ষেত্রে আসলে ইংল্যান্ড তো এগিয়ে রয়েছে নিশ্চয়ই স্বাভাবিকভাবে, তবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে কিন্তু এখন পর্যন্ত ইংল্যান্ড দুটি ম্যাচ খেলেছে, একটিতেও জয় পায়নি। অ্যাকচুয়ালি মানে ফুটবলে এই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটার মানে গুরুত্ব আমি কখনো মানে মিলাতে পারি না। লেটস সে যে অলিম্পিকে ব্রোঞ্জ থাকে, তাই না? তো ফুটবলে আসলে ফাইনালটাই শেষ হওয়া উচিত, মানে বাদ পড়লে বাদ। এখানে তৃতীয় স্থানে নির্ধারণী ম্যাচের প্রয়োজনীয়তা নিয়ে অনেক। তবে নাসিফ ভাই একটা প্রয়োজনীয়তা কিন্তু আছে কিলিয়ান এমবাপ্পের জন্য। হ্যাঁ, কিলিয়ান এমবাপ্পের জন্য খুব ইম্পর্টেন্ট যে গোল্ডেন বুটটা সে জিততে পারে কিনা। ইভেন বেলিংহাম বা কেইন তাদেরও 6টা করে গোল, তাদেরও বলা যায় না। তারাও যদি 2-3টা গোল করতে পারে তো তাদেরও একটা চান্স থাকতেই পারে, তাই না? হতেই পারে। হ্যারি কেইন যদি একটা হ্যাটট্রিক করে দেন, বা বেলিংহাম যদি করে তাহলে তো 9টা হয়ে যাবে। 6টা যেহেতু আছে এবং ইংল্যান্ড ম্যাচের মতো যদি আর্জেন্টিনা স্পেন ম্যাচটা হয়ে যায় তাহলে যদি লিওনেল মেসিকে আটকানো যায় তাহলে হয়তো সুযোগটা বেশি থাকবে। ইম্পসিবল না, হওয়ার চান্স কম, বাট ইম্পসিবল না। তবে ইম্পর্টেন্ট জিনিস হলো যে যখন এই ম্যাচটা যেসব টিম চ্যাম্পিয়ন হওয়ার জন্য আসছে তারা যখন সেমিফাইনাল থেকে বাদ পড়ে যায় তখন তাদের আসলে এখানে আর মনোযোগটা থাকে না। তবে ইম্পর্টেন্ট হয় যে যারা ম্যাচগুলো খেলতে পারে নাই, আগের ম্যাচগুলো যে প্লেয়াররা স্টার্টিং ইলেভেনে খেলতে পারে না বা ইভেন ম্যাচে খেলতে পারে নাই, তাদের কিন্তু এই ম্যাচে সুযোগটা থাকে। সো তখন তারা দেখা যায় যে তারা একটা অ্যাটলিস্ট পারফর্ম করার চেষ্টা করে বা তাদের নিজেদের পারফরমেন্সটা শো করার চেষ্টা করে। প্লাস এখন তো সিজন শেষ, নতুন সিজন শুরু হবে, সো অনেক জায়গায় ট্রান্সফারও হয়। সো যারা খেলার সুযোগ পায়নি তারা তাদের একটা পারফরমেন্স শো করলে তাদের কিন্তু এই ট্রান্সফারের সুযোগটাও থাকে। সো আমার কাছে মনে হচ্ছে যে এই ম্যাচে দুই দলেরই উচিত আসলে যে তাদের যেসব প্লেয়াররা খেলার সুযোগ পায় নাই তাদেরকে সুযোগটা দিয়ে দেওয়া। এমবাপ্পে বা হ্যারি কেইন বা বেলিংহাম তারা হয়তো থাকতে পারে স্কোয়াডে, বা আদারওয়াইজ যত বেশি সম্ভব বাকি প্লেয়ারদেরকে সুযোগ দেওয়া হবে সেটাই নর্মালি করা হয়। আর দ্বিতীয় দেশের জন্য ইম্পর্টেন্ট আসলে অনেক লম্বা সময় সে ফ্রান্সের হয়ে কোচ থাকলো, ওয়ার্ল্ড কাপ যেটা হয়েছে, তারপরে ওয়ার্ল্ড কাপে একটা ফাইনাল খেলা হয়েছে, ইউরোর ফাইনাল খেলেছে, জিততে পারেনি আর কি। অ্যাজ এ কোচ, অ্যাজ এ প্লেয়ার যখন সে ছিল তখন সে ওয়ার্ল্ড কাপ এবং ইউরো দুটোই জিতেছিল, অ্যাজ এ ক্যাপ্টেন জিতেছিল। কোচ হিসেবে ওয়ার্ল্ড কাপটা জিততে পেরেছে, ইউরোটা জিততে পারেনি। হ্যাঁ, বাট ইউরোটা জিততে পারলে হয়তো তার একটা মানে চক্র পূরণ হতো, সেটা হয়তো হয় না। বাট এই ফ্রান্সকে এমন আগ্রাসী মানে ফুটবল শেখানো বা আগ্রাসী একটা টিম তৈরি করা, এটা তো দিদির দেশমের আসলে অবদান রয়েছে। আমার কাছে মনে হয় যে ফ্রান্স কিন্তু দিদির দেশম আসার আগ পর্যন্ত 2012 সালে ইউরো পর্যন্ত স্ট্রাগল করেছিল। 2006-এর ওয়ার্ল্ড কাপের পর জিদানরা যখন চলে গেল, 8-এর ইউরো, 10-এর ওয়ার্ল্ড কাপ, 12-এর ইউরো, তারা কিন্তু স্ট্রাগল করছিল। তারা কিন্তু টিম কিন্তু খারাপ ছিল না, বাট স্ট্রাগল করছিল। টিম বন্ডিংটা আমার কাছে মনে হচ্ছিল অত ভালো হতো না। 14 ওয়ার্ল্ড কাপে যখন আসলো তারা জার্মানির কাছে হেরে গিয়েছিল সম্ভবত কোয়ার্টার ফাইনালে, কিন্তু স্টিল তখন মনে হচ্ছিল যে তারা টিম হিসেবে বিল্ড করা শুরু করছে। 16তে ইউরোতে ফাইনাল খেললো, 18তে ওয়ার্ল্ড কাপে চ্যাম্পিয়ন হলো। ইম্পর্টেন্ট জিনিস আমার কাছে মনে হতো যেটা, সে তার টিমের মধ্যে খুব ভালো একটা টিম স্পিরিট বা বন্ডিং তৈরি করার চেষ্টা করেছে, বা তার টিমে কিন্তু অনেক সেলিব্রিটি প্লেয়ার আছে, মানে স্টার প্লেয়ার রয়েছে। তো তাদেরকে একই টিমের মধ্যে নিয়ে এসে সবাইকে খুশি রাখাটা সহজ না। একটা সময় বেনজিমা কিন্তু স্কোয়াডের বাইরে ছিল, তাকে কিন্তু আবার একটা পর্যায়ে 2021-এর ইউরোতে ফিরিয়ে নিয়ে আসা হয়েছিল। তো এই জায়গাটা আমার মনে হচ্ছে সে তার টিমের মধ্যে বন্ডিং, ব্যালেন্স, মেনটেনেন্স এগুলো খুব ভালোভাবে মেনটেন করার চেষ্টা করেছে। বাট প্লেয়িং স্টাইল অনুযায়ী আমার কাছে অলওয়েজ মনে হতো যে দিদিদের সময় প্লেয়িং স্টাইলটা কিছুটা ডিফেন্সিভ, এই সেন্সে যে সে একটু মানে ডিফেন্সিভ সেফটিটা মেনটেন করতে চাইতো বেশি, অলওয়েজ ডাবল পিভটে খেলতো। এবার ওয়ার্ল্ড কাপে আমরা দেখছি সুয়ামেনি এবং রাবিওকে দিয়ে সে খেলিয়েছে। এই জায়গায় হয়তো সে টেরকিকে কোনোভাবে আনতে পারতো কি না, তাহলে একটু মোর অ্যাটাকিং হতো। বাট ডেফিনেটলি তার টিমে অলওয়েজ এরকম প্লেয়ার ছিল, এমবাপ্পের মতো বা বেনজিমার মতো, বা এখন অলিজে আসতেছে, গ্রিজম্যান ছিল। সো অফেন্সিভ পার্টে তার অলওয়েজ মানে অ্যাটাকিং প্লেয়ার ছিল যারা কিনা একাই ম্যাচ উইন করে দিতে পারতো বা কম্বিনেশনের মাধ্যমে ম্যাচ বের করে নিতে পারতো। সো ওই জায়গাটায় সে অলওয়েজ চেষ্টা করতো তারা অ্যাটাকিং ফেজে প্রোগ্রেস করুক, আমার ডিফেন্সিভ শেপটা আমরা যেন মেইনটেইন করতে পারি। নাসিফ ভাই, সবশেষ প্রশ্ন, ফলাফলটা জানতে চাই আসলে কাকে এগিয়ে রাখবেন এই ম্যাচে? যদি আসলে আপনি বলছেন তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে খুব বেশি আগ্রহ থাকে না খেলোয়াড়দের। ইংল্যান্ড ফ্রান্স ম্যাচে
ইংল্যান্ড ফ্রান্স ম্যাচ আমি ফ্রান্সকে আগে রাখবো। এমবাপ্পে মনে হয় একটা বেশি চেষ্টা করবে, এমবাপ্পে হয়তো গোল টোল করে একটা হ্যাট্রিক করার চেষ্টা করতে পারে, এই জন্য হয়তো ফ্রান্স আগায় রাখা যেতে পারে। আদারওয়াইজ ইংল্যান্ডের কাছ থেকে আমি খুব বেশি তেমন কিছু মানে পজিটিভ মোটিভেশনের তেমন কিছু দেখতে পাচ্ছি না। এবং দিদারের সময় নিশ্চয়ই তাকেই আসলে স্কোয়াডে মানে নতুন প্লেয়ারদের সুযোগ দেওয়ার ভিড়ে আসলে তাকেই নিশ্চয়ই রাখবেন। নাসিব ভাই অনেক ধন্যবাদ, এবং আপনি যেভাবে আসলে অ্যানালিসিস করছেন নিশ্চয়ই আসলে কোচরা যদি মানে যেভাবে আসলে করেন নিশ্চয়ই সফলতাও পাবেন, এবং অসংখ্য ধন্যবাদ Thank আপনাকে you so এতক্ষণ much. সময় দেওয়ার জন্য। দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পরে। আরও একবার স্বাগত এখন মাঠে। দর্শক, এখন জানিয়ে দিব আজকের কুইজ। একমাত্র গোলকিপার হিসেবে বিশ্বকাপের গোল্ডেন বল জেতেন কে? ইকার কেসিয়াস, বি অলিভার কান, সি জিয়ানলুজি বুফন এবং ডি লেভ ইয়াসিন। আপনার উত্তর পাঠাতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন EKHON স্পেস QZ স্পেস 38 A অথবা বি অথবা সি অথবা ডি। আপনার নাম লিখে পাঠিয়ে দিন 26969 এই নম্বরে। বিজয়ীদের জন্য থাকছে দারুণ সব পুরস্কার। এয়ার স্টোর সৌজন্যে বিজয়ীরা পাবেন ঢাকা কক্সবাজার ঢাকা এয়ার বিমান টিকিট। এছাড়া হোটেল রেনেসার পক্ষ থেকেও থাকছে 10 জন ভাগ্যবান কাপল পাবেন বুফে ব্রাঞ্চ অথবা লাঞ্চ অথবা বুফে ডিনার ভাউচার। শেষ করছি এখন মাঠের আজকের আয়োজন।